স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লুটপাটের পর নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুন, 16 ঘন্টা পরও নেভেনি। ধীরে ধীরে কমছে বন্যার পানি, ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের স্লুইস গেট। এবং সাফ অনূর্ধ্ব 20-এর সেমিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচ 3:15টায়। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 16 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। গত রাত 10:30টার দিকে রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ড্যামরা, কাঁচপুর, আদমজী ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট কাজ করছে। সেখানে টায়ার, কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, গণমাধ্যমে খবর এসেছে অন্তত 92 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিস কি বলছে? আর এখন পর্যন্ত 4টি ফায়ার স্টেশন আগুন নেভানোর জন্য কাজ করছে, 12টি ইউনিট মিলে। কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, কি বলছে তারা? গাজী টায়ার কারখানার সামনে কিন্তু স্বজনদের সারি দীর্ঘ হচ্ছে এবং নিখোঁজের তালিকাও কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা এই মাত্র যে বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত 164 জনের নিখোঁজের তালিকা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটা কিন্তু কয়েক সেকেন্ড পর পর কিন্তু নিখোঁজের তালিকা আরও বাড়ছে এবং একে একে করে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে স্বজনরা কিন্তু তাদের যে নিখোঁজ রয়েছে তাদের ফিরে পেতে তারা এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং হাজারি করছেন। আরেকটি বিষয় যে প্রশ্নটি করছিলেন আপনি, আগুন নিভাতে কেন সময় লাগছে, আসলে এই কারখানাটা মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জের টায়ার কারখানা, গাজীর টায়ার কারখানা, এবং এখানে টিউব তৈরি করা হয়। যেহেতু এটি টায়ারের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এবং প্লাস্টিকের পদার্থ রয়েছে, যার কারণে আগুনটা আসলে 16 ঘন্টা অতিক্রম করার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। সেই বিষয়টিকে কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা যে বিষয়টি জেনেছি, তারা কিন্তু গতকাল রাত থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একে একে করে আদমজী, কাঞ্চন এবং যে সিদ্দিক বাজার যে ফায়ার সার্ভিস রয়েছে, সেই সাথে যে সদর দপ্তরের ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও যে বিষয়টি রয়েছে, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যে টিটিসিএল রয়েছেন সেটা দিয়েও কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে তারপরও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ একদিকে আগুন নিয়ন্ত্রণ করা গেলে আরেকদিকে সে আগুনের লেলিহান শিখা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার পেছনটিতে কিন্তু দেখা যাচ্ছে এই যে ভবনগুলো রয়েছে, ভবন কিন্তু এক প্রকার যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভবন কিন্তু অনেক জায়গায় কিন্তু ধসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসও আগুন নেভানোর জন্য কিন্তু অনবরত কিন্তু পানি দিয়ে যাচ্ছেন এবং আগুন কারখানা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যন্ত্রপাতি থেকে শুরু করে টায়ার যে পণ্যগুলো কিন্তু একেবারেই কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন এবং ভেতরে যে কয়জন রয়েছেন সেই বিষয়টা এখনো কিন্তু নিশ্চিত নয়। হতাহতের পরিমাণও কিন্তু এখনো জানা যায়নি, ফায়ার সার্ভিস জানাতে পারেনি। তবে এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং তারা ভেতরে তদন্ত করে দেখছেন রয়েছেন এবং সূত্রপাত এবং পরিমাণ আগুন নিয়ন্ত্রণ করে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই ছিল আসলে আমাদের কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানা অগ্নিকাণ্ডের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গৌতম সাহা। সচিবালয়ে নাশকতা মামলায় 8 শতাধিক আনসার সদস্যকে আদালতে তোলা হয়েছে। দুপুর 2টার পর তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রবিবার রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ঐক্যের আহ্বান জানিয়েছেন। আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তাদের কাছে সময় চাওয়া হয়েছিল 7 দিন, কিন্তু এর পরেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানকে ছাত্র জনতাই রক্ষা করবে। সবাইকে আহ্বান করছি, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন। যারা আজকে আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করেছে তাদেরকে কঠোরতম বিচারের আওতায় আনা হবে। সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো, কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ আদায় করতে আসলে তা ছাত্র জনতা প্রতিহত করবে। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের পূর্বাঞ্চলে গত 24 ঘন্টায় বৃষ্টি না হওয়ায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার অভ্যন্তরীণ অববাহিকায় উজানে নদ নদীর পানি কমার ধারা অব্যাহত আছে। ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলা নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে কুমিল্লায় এখনও গোমতীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে তীব্র বন্যার পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরের স্লুইস গেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন্যার খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, মুছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় স্থানীয়রা কি বলছেন, পাশাপাশি নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতিও আমাদের জানাবেন। তানিয়া, নোয়াখালী বন্যা পরিস্থিতির কথা বলতে গেলে গেল 24 ঘন্টায় কিন্তু 116 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি আসলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলা 8টি উপজেলার পানিবন্দী, কিন্তু এর ভিতরে গতকালকের বৃষ্টিতে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু 3 থেকে 4 ফুট পানি উঠে গিয়েছে। এর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নোয়াখালীর যে মুছাপুর ক্লোজের যে সুইচ গেট, সেখানে কিন্তু 23টি গেট খোলা ছিল পানি নামার জন্য, কিন্তু আজ সকাল 10:30 কিংবা 11টার দিকেই কিন্তু পুরো সুইচ গেটটি ভেঙে পড়ে। এতে করে নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ উপজেলা সেখানকার বাসিন্দারা কিন্তু এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সেখানে ফেনীর দাগনভূঞা এবং কি সোনাগাজীতেও কিন্তু আসলে যখন এখন ভাটা পড়ছে বিদায়ী হয়তোবা পানি নামছে, যখন নদীর জোয়ার আসবে তখন কিন্তু অনেকগুলো গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি, গেল 24 ঘন্টার যে ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণের ফলেই কিন্তু নোয়াখালীর নতুন করে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আপনি অবশ্য আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু নোয়াখালীর মূল যোগাযোগ সড়ক, লক্ষ্মীপুর চাঁদপুর ভোলার মূল একটি মহাসড়ক। এখানেও কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি উঠে গেছে। তবে তা নিয়ে সবচেয়ে বলা যায় যে নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার সবচেয়ে শোচনীয় অবস্থা হচ্ছে এই বেগমগঞ্জ উপজেলা। বেগমগঞ্জ উপজেলায় কিন্তু ধীরে ধীরে পানি প্রবেশ করছে, তবে পানি কিন্তু এখন পর্যন্ত নামছে না। তবে নোয়াখালীর এমনও কিছু দুর্গম অঞ্চল আছে যেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ কার্যক্রম পৌঁছায়নি, কারণ যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর হওয়ার কারণে কিন্তু ত্রাণ তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। তবে তা নিয়ে আপনার মাধ্যমে আরেকটি সতর্কীকরণ দিচ্ছি, যেহেতু বিভিন্ন জায়গায় পানিবন্দী রয়েছে মানুষ, বিভিন্ন স্থান থেকে কিন্তু ত্রাণ দিতে আসছেন। এর পাশাপাশি নোয়াখালীতে কিন্তু ডাকাত বা চুরির ঘটনা বেড়ে গেছে, তাই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে সন্ধ্যার পরে যাতে কোনো প্রকার ত্রাণ কার্যক্রম না করে। এর পাশাপাশি নোয়াখালী যে কোম্পানিগঞ্জে যে সুইচ গেটটি ভেঙে গিয়েছে, এতে করে আতঙ্কিত না হয়ে যাতে নিরাপদ স্থানে সরে যায়, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে তা নিয়ে বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। গেল কিছুদিন আগে যে পানির চাপটা ছিল, কিন্তু গেল 2 দিনে কিন্তু পানির চাপ আরও বেড়ে গিয়েছে। নতুন করে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু মানুষ নিরাপদ আশ্রয়স্থান খুঁজে নিচ্ছেন। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া। রিফাত, আপনাকে ধন্যবাদ।
5 দিন পর আজ দুপুর 12:15 থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত নাবিল। নাবিল, ব্রাহ্মণবাড়িয়ায় আজ সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন ইমিগ্রেশন কার্যক্রম কেমন চলছে সেখানে, যেহেতু বন্ধ ছিল বন্যার পরিস্থিতির কারণে। যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি এখন আসলে অনেকটা স্বাভাবিক। প্রায় সব এলাকা থেকেই পানি নেমে যেতে শুরু করেছে। অল্প কিছু জায়গা আসলে ওইটা বন্যা না, ওইটা আসলে জলাবদ্ধ হয়ে আছে। এই কারণে এমনিতে সব এলাকা থেকে পানি নেমে গেছে, মানুষ বাড়িঘর পরিষ্কার করছে। অল্প কিছু মানুষ যাদের বাড়িঘর এখনো বসবাসের উপযোগী হয়নি, তারা বাড়িঘর পানি নিষ্কাশন করে বাড়িঘর বসবাসের উপযোগী করার চেষ্টা করছেন। আর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে তাদেরকে পুনর্বাসনের জন্য সহায়তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশনটা দীর্ঘ 5 দিন ধরে বন্ধ ছিল। 21 তারিখ যখন পানি ঢল নামে খুব দ্রুতই এই ইমিগ্রেশন অফিসে, আমি এখন আছি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অফিসের সামনে। এই অফিসটি বন্যা ঢল নামার পর খুব দ্রুতই পানির নিচে তলিয়ে যায়। তারপরে খুব 1-2 দিনের মধ্যে যদিও পানি নেমে যায়, কিন্তু এর অফিসের ইলেকট্রনিক নেটওয়ার্ক সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়। এই নেটওয়ার্ক সিস্টেমটা অচল থাকার কারণে আসলে এই 5 দিন সময় লাগে। তবে গতকাল বিকেলে যারা ভারতে এবং বাংলাদেশে যারা বাংলাদেশি আটকা পড়েছিল তাদেরকে, এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল গতকালকে বা শেষ হয়ে গেছে, তারা যাতে অন্য কোনো জটিলতায় না পড়ে সেজন্য তাদেরকে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। তবে গতকাল থেকেই নেটওয়ার্ক সিস্টেম ত্রুটিটা সারিয়ে তোলার জন্য চেষ্টা করছিল। আজ দুপুর 12:15টার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের নেটওয়ার্কের ত্রুটি সারিয়ে তুলতে সক্ষম হয়। তখন থেকেই টেলিভিশনে এবং অনলাইনে নিউজে যারা ভারত যেতে ইচ্ছুক তারা খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতি এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন রিফাত নাবিল। বিজিবির উদ্যোগে বন্যা দুর্গত ফেনী ও নোয়াখালীতে 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যা দুর্গতদের অসহায় 250 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর নোয়াখালী স্টেডিয়ামে 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। রবিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন। SM মাহবুবুল আলমের নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে মানুষের জন্য স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়, মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর তাদের হত্যা করা হয়। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মুসাখাইল জেলায় রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত 10টি যানবাহন পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে কিছুক্ষণ পর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বেলা 3:15টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের 3 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। জয়ের প্রত্যাশা পূরণ হলে এটি হবে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে জুনিয়র টাইগারদের চতুর্থ ফাইনাল। 2017, 2019 ও 2022 সালে 3 বার ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। অন্যদিকে ভারতের লক্ষ্য ফাইনালে উঠে শিরোপা জয়ের সংখ্যা বাড়ানো।
শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লুটপাটের পর নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন, 16 ঘন্টা পরও নেভেনি। ধীরে ধীরে কমছে বন্যার পানি, ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্লুইস গেট। এবং সাফ অনূর্ধ্ব 20-এর সেমিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচ 3:15টায়। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।